হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের থার্ড লেকচার বা অথবা ডেমো ক্লাস 3-তে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে লেকচারটা বা টপিকটা শুরু করব সেই টপিকটা হলো মূলত ঘর্ষণ অথবা ফ্রিকশন। একেবারে ক্লাসের শুরুতে মানে ডেমো ক্লাস 1-এ আমি তোমাদেরকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হলো নিউটনের মেকানিক্স। মূলত আমাদের দুইটা পোর্শনে বিভক্ত। একটা পোর্শন হচ্ছে রৈখিক গতি অংশ এবং আরেকটা পোর্শন হচ্ছে কৌণিক গতি অংশ। মূলত রৈখিক গতি অংশের সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিকটাই হলো মূলত আমাদের ঘর্ষণ অথবা ফ্রিকশন। আদতে এই ঘর্ষণ অথবা ফ্রিকশন যতটা ছোট মনে হয় তোমাদের কাছে ততটা না, এটা খুবই হিউজ এবং এখান থেকে অনেক বেশি পরিমাণে ম্যাথ আসে, অ্যাডমিশন বলো, এইচএসসি বলো। এবং এইটার টপিকটাও খুব বেশি ক্রিটিক্যাল না, জাস্ট তোমরা যদি কিছুটা প্র্যাকটিস করো এবং বোঝার চেষ্টা করো, আই গেস ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তো আমরা শুরু করতেছি ঘর্ষণ অথবা ফ্রিকশন। ঘর্ষণ অথবা ফ্রিকশনটা বোঝার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এখানে আঁকবো। একেবারে সহজ কথায় প্রথমে যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ধরা যাক এইটা হলো কোনো একটা তল। সহজ কথায় কোনো একটা তলের উপরে আমি একটা বস্তু রাখছি এবং অবশ্যই এটা আমাদের এই তলের সাথে লম্ব বরাবর আছে, অর্থাৎ আমরা বুঝতে পারি এইটা যে সারফেস, এই সারফেসের সাথে আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই যে বস্তুটা, এই বস্তুটারে ধরা যাক আমি খুব সিম্পল একটা ফোর্স প্রয়োগ করছি, এদিকে এফ ফোর্স প্রয়োগ করছি, আমি ধরে নিলাম এফ ফোর্স প্রয়োগ করছি এবং এইটারে আমি ধরে নিতেছি এইটা হলো আমার গ্রাউন্ড যে সারফেসটা আছে, এটা হচ্ছে আমাদের সহজ কথায় গ্রাউন্ড সারফেস। এখন আমি যদি এই বস্তুটারে ফোর্স প্রয়োগ করি তাহলে স্বাভাবিকভাবে এই বস্তুটা একেবারে শুরুতেই চলা উচিত। ধরা যাক আমি এই বস্তুটারে 10 নিউটন ফোর্স প্রয়োগ করলাম অথবা আমি এই বস্তুটাতে 9 নিউটন ফোর্স প্রয়োগ করলাম, আমি যেই ফোর্সই প্রয়োগ করি না কেন অবশ্যই এই বস্তুটার চলা উচিত। যে কোনো ফোর্সের জন্য আমি এটারে যদি 0.1 নিউটন ফোর্সও প্রয়োগ করি তাও এর চলা উচিত, মিনিমাম একটা ফোর্স প্রয়োগ করলেও চলা উচিত। কিন্তু আদতে বাস্তবিক প্রয়োগে দেখা যায় একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স যদি এখানে প্রয়োগ করা না হয়, মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স এইখানে আমাদের লাগবেই লাগবে। এই জায়গায় যদি আমি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স যদি আমি এখানে প্রয়োগ করি তখনই কেবল দেখা যায় যে বস্তুটা সামনের দিকে অগ্রসর হইতেছে। এটার একমাত্র কারণ কি তোমরা সবাই বলতে পারবে? এটার একমাত্র কারণ হলো ভাই ঘর্ষণ অথবা ফ্রিকশন। শুধুমাত্র এই ঘর্ষণ অথবা ফ্রিকশন থাকার কারণেই এই বস্তুটাতে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স প্রয়োগ করলে বস্তুটা সামনের দিকে আগাবে। এখন কতক্ষণ পর্যন্ত ফোর্সটা প্রয়োগ করতে হয়, মিনিমাম অ্যামাউন্ট ফোর্সটা কত, এই সকল বিষয় আশায় নিয়েই হলো মূলত আমাদের ঘর্ষণ অথবা ফ্রিকশনের এই টপিকটা। তো ঘর্ষণ অথবা ফ্রিকশনের টপিকটা বোঝার জন্য আমাদের যেগুলো বোঝা উচিত সব থেকে ইম্পর্টেন্ট হলো এখানে অনেক বেশি টাইপ হয়, যেমন হেলানো তল, হেলানো তলের সাথে থিটা অ্যাঙ্গেল, হেলানো তলের সাথে থিটা অ্যাঙ্গেলে যে বস্তু আছে ওইটাকে আবার থিটা অ্যাঙ্গেলে টানা ঠেলা, এরকম অনেক কিছু আছে। এই সব কিছু বোঝার জন্য আমরা টাইপ ওয়াইজ পড়াশোনা করব। তার আগে আমাদের ইম্পর্টেন্ট কিছু টার্ম নিয়ে এখানে কথা বলতে হবে। তাহলে প্রথমে আমরা যে বলতে পারি, এই যে আমরা গ্রাউন্ড সারফেস নিয়ে কথা বলতেছি, এই গ্রাউন্ড সারফেসটাকে আমরা মূলত সংস্পর্শ তল হিসাবে চিনি। কেন এটার নাম সংস্পর্শ তল? কারণ বস্তুটা এবং একই সাথে সারফেস এরা যেই অবস্থায় লাগানো আছে দেখে এই তলটারে আমি বলতে পারতেছি এটা হলো একটা সংস্পর্শ তল। ভালো কথা ভাইয়া, এটা একটা সংস্পর্শ তল হইল। এটা যদি একটা সংস্পর্শ তল হয়, এরপরের যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো উপরের যে বস্তুটায় আমি কিছু বলছিলাম যে এই যে দেখো এইটা হচ্ছে আমাদের সারফেস, এই সারফেসের সাথে একেবারে উপরের দিকে আছে হচ্ছে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া বল। এখন বলতেই পারো ভাইয়া আর মানে কি? সহজ কথায় আর মানে রিয়াকশন ফোর্স। আমরা নিউটনের থার্ড ল থেকে একটা কথা বলতে পারি, প্রত্যেকটা বস্তুকে তুমি যদি একটা প্রেশার দাও ওই বস্তুটা সিম্পলি তোমার দিকে একটা প্রেশার দেবে। জাস্ট লাইক ধরো এইটা আমাদের হচ্ছে কোনো একটা ওয়াল, এই যে ওয়ালে, এই ওয়ালে তুমি একটা ফোর্স প্রয়োগ করতেছো, বা ধরা যাক এই ফোর্সে তুমি একটা ফোর্স পাঞ্চ দিতেছো। আমি এখানে এফ ফোর্স প্রয়োগ করলাম, পাঞ্চ দিলাম, তাহলে অবশ্যই তুমি হাতে একটা ব্যথা পাবা। কেন ব্যথা পাবা? কারণ এই যে ওয়ালটা আছে
এই ওয়ালও সেম তোমাকে একটা এফ বল প্রয়োগ করছে, অর্থাৎ তুমি এই ওয়ালটারে যে পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছো এই ওয়ালটা হুবহু তোমাকে ঠিক সে পরিমাণে ফোর্স প্রয়োগ করতেছে। তার মানে তোমরা কি ভাইয়া এইটুক বুঝতে পারতেছো যে আমাদের যে বক্স টাইপ বস্তুটা আছে এইটা যখন আমাদের হেলানো তলে অবস্থিত, এই হেলানো তলে থাকাকালীন সময় অবশ্যই আমাদের এই হেলানো তলের নিচের দিকে আমাদের বস্তুটা একটা ফোর্স প্রয়োগ করতেছে, সেটা হলো তার নিজের ওজন ছাড়া আর কিছুই না, যেটা হলো সিম্পলি এমজি। এখন তার নিজের ওজন এমজিটা সে সংস্পর্শ তলে প্রয়োগ করতেছে, তাই মূলত নিউটনের থার্ড ল অনুযায়ী ওই যে বস্তুটা আছে, কোন বস্তুটা, বক্সওয়ালা বস্তুটা, সেও কি করবে, এই বক্সওয়ালা বস্তুটার উপরও সংস্পর্শ তলে একটা বল প্রয়োগ করবে, যেটা হলো আর। তাহলে সবাই বলতে পারো যে ভাইয়া হ্যাঁ তাহলে তো আর আর এমজি সমান হয়ে যাবে, কেননা ওই সংস্পর্শ তলে এমজি বলটা নিচের দিকে প্রয়োগ হচ্ছে আর আর বলটা সংস্পর্শ তলটা ওই বস্তুটাকে উপরের দিকে আর ফোর্স প্রয়োগ করতেছে। এই কারণে আমরা বলতে পারি আর সমান সমান এমজি। কিন্তু তোমরা একটু দেখবা যে কিছুক্ষণ পরে কিভাবে এই আর ইকুয়াল টু এমজিটা চেঞ্জ হচ্ছে, কারণ আর ইজ ইকুয়াল টু এমজি এইটা এক এক কেসে এক এক হেলানো তলে এক এক অ্যাঙ্গেলে ভ্যারি করে। যখন আমরা সামনে যাব তখন আমরা তো আরো ভালো মতো বুঝতে পারবো। এটা যাওয়ার পর আরেকটা যে জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ধরা যাক আমি এই বস্তুটা সামনের দিকে চলা শুরু করলো, বস্তুটা যখনই সামনের দিকে চলা শুরু করবে তখনই পেছনের দিকে কাজ করবে কে, তখনই পেছনের দিকে কাজ করবে হলো ফ্রিকশন। এই ফ্রিকশন এসে মূলত আমাদের ঝামেলা করে দিবে। এই যে পেছনের দিকে তখন কাজ করা শুরু করবে ফ্রিকশন। তো ফ্রিকশনের সর্বদা স্মল এফ দিয়ে মূলত আমরা প্রকাশ করি। তো এখন কথা হলো বস্তুটা যখন ধরা যাক বস্তুটা এই দিকে অগ্রসর অবস্থায় আছে, যখন বস্তুটা সামনের দিকে অগ্রসর অবস্থায় আছে তখন ফ্রিকশন কাজ করতেছে পিছনের দিকে। আবার এই বস্তুটা যদি এদিক বরাবর অগ্রসর হইতো তখন ফ্রিকশনটা কাজ করতো তার বিপরীত দিকে, অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করব ফ্রিকশন সর্বদা কাজ করবে তার বিপরীত দিকে। এখন আমাদের যে টপিকটা বা টার্ম নিয়ে কথা বলতে হবে সেটা হলো ঘর্ষণ গুণাঙ্ক। এটার কারণ হলো তোমাদের সামনে যেহেতু এইচএসসি এরকম ছোটোখাটো কিছু সংজ্ঞা তোমাদের দিয়েই দিতে পারে, তখন তোমাদের কোশ্চেন করলো ঘর্ষণ গুণাঙ্কটা কি, তখন অবশ্যই তোমাদের কিছু না কিছু তো লিখতেই হবে। তো সহজ কথায় ঘর্ষণ গুণাঙ্ক হলো ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত। অভিলম্বিক, তোমরা যেখানেই যখন থেকে ক্লাস করতেছো কাইন্ডলি তোমরা যদি নোটটা করো দেখবা তোমাদের জন্য অনেক এফেক্টিভ হবে। তো ঘর্ষণ গুণাঙ্ক হলো ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত। তো অভিলম্বিক প্রতিক্রিয়াটা কি, যে রিয়াকশন ফোর্সটা আছে সেটারে আমি বলি হচ্ছে অভিলম্বিক, সেটার আমি বলতে পারি অভিলম্বিক প্রতিক্রিয়া। আর ঘর্ষণ বল কোনটা, স্মল এফ যেটা, সেটা হলো ঘর্ষণ এফ। তাহলে ঘর্ষণ বল সহজ কথায় ফ্রিকশন ফোর্স। তো আমাদের মূলত এই ঘর্ষণ গুণাঙ্কটারে মূলত মিউ দ্বারা প্রকাশ করতে হয়। তো ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে ভাইয়া বলো তো ঘর্ষণ গুণাঙ্ক যেন কি, ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল হলো এফ ডিভাইডেড বাই অভিলম্বিক প্রতিক্রিয়া আর। তাহলে বলা যায় যে ঘর্ষণ বল ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকেই আমরা বলবো ঘর্ষণ গুণাঙ্ক। এখান থেকেই একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো মিউ এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। এখন এই আর এর ভ্যালু এক এক কেসে এক এক রকম হয়, যেমন আমাদের যে প্রথম কেসটা আমরা দেখলাম সেখানে আর এর ভ্যালুটা এমজি, কোনো কোনো জায়গায় আর এর ভ্যালু এমজি কস থিটা, তাই সেরকম আর এর ভ্যালু এক এক জায়গায় এক এক রকম হবে। তো আমরা এটা নিয়ে চিন্তিত না, আর এর ভ্যালু কখন কোন জায়গায় হবে এটা আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু এইটুক মনে রাখবো ভাইয়া আর এর ভ্যালু যাই হোক এটা আমরা ম্যাথমেটিক্সের সময় চিন্তা করে নিব আর এর ভ্যালুটা কী হবে। বাট এইটুকু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এফ ইজ ইকুয়াল টু মিউ আর, এটা যে কোনো কন্ডিশনে স্যাটিসফাই করবে, যে কোনো টাইপের ম্যাথ হোক, যে কোনো কন্ডিশন হোক, এটা অলওয়েজ স্যাটিসফাই মানে সর্বদা সত্য। এরপরে আমাদের যদি কোনো টপিক নিয়ে আমরা কথা বলতে চাই, এরপরে যে টপিকটা আছে আমাদের সেটাকে আমরা যে টার্মটা ভাগ করতে চাই সেটা হলো ঘর্ষণ কোণ। তাহলে ভাইয়া ঘর্ষণ গুণাঙ্কটা কি আর ঘর্ষণ কোণটা কি, এবং মূলত তোমাদের এইচএসসির জন্য ক অথবা খ এর জন্য ঘর্ষণ কোণ, ঘর্ষণ গুণাঙ্ক এগুলা বেশ ইম্পর্টেন্ট। তো মোটামুটি তুমি যদি একটা টাইপ দেখো, আমি আবার যদি সেই ছবিটা আঁকাই, এক্স অক্ষ বরাবর ধরতে পারো এরকম কোনো একটা হেলানো তল আছে, সেই হেলানো তলের উপর আমি একটা বস্তু রেখে দিলাম, এই বস্তুটার ভর যেহেতু এম,
তাই নিচের দিকে বস্তুটার ওজন এমজি ক্রিয়াশীল, এবং নিচের দিকে যদি বস্তুটার ওজন এমজি ক্রিয়াশীল হয়, ওই হেলানো তলটা, সরি এটা হেলানো তল না, এই যে সারফেসটা আছে এই সারফেসটা বস্তুর ওপর যেহেতু একটা ফোর্স প্রয়োগ করবে, সেটা হলো তার রিয়াকশন ফোর্স। আর মনে রাখবা রিয়াকশন ফোর্স সর্বদা সর্বদা খাড়া বরাবর উপরের দিকে হবে না, রিয়াকশন ফোর্স সর্বদা হয় বস্তুর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা যখন টাইপের ম্যাথগুলো করব তখন আমি এটা তোমাদের আরও ভালো করে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ, তখন তোমরা বুঝতে পারবা। তো এই যে আর সমান আর এবং এমজি এই একটা টার্ম, এবং আরেকটা টার্ম হচ্ছে সামনের দিকে একটা ফোর্স আমি প্রয়োগ করতেছি বস্তুটারে, এটা হচ্ছে বাহিরের থেকে এক্সটার্নাল ফোর্স, এবং একই সাথে বস্তুর ভেতরের বিপরীত দিক থেকে একটা ফ্রিকশন ফোর্স এখানে ক্রিয়াশীল হইতেছে। তো এর পরের টার্মটা হইল ঘর্ষণ কোণ। আসলে ঘর্ষণ কোণকে বলা হয় যে মূলত, যদি আমি তোমাদেরকে ডিরেক্ট ঘর্ষণ কোণের ফরম্যাটটা বলি, ঘর্ষণ কোণ হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ বাই আর। তাহলে ঘর্ষণ কোণ কি? সহজ কথায় ঘর্ষণ কোণ হলো এফ মানে ফ্রিকশন ফোর্স এবং আর মানে রিয়াকশন ফোর্স, তথা ঘর্ষণ বল এবং একই সাথে অভিলম্বিক প্রতিক্রিয়া বলের যে ট্যানজেন্টের অনুপাত, সেটাই হলো ঘর্ষণ কোণ। আমি আবার বলতেছি, এফ মানে ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বলের যে ট্যানজেন্টের অনুপাত, সেটাকেই আমরা মূলত বলি হলো ঘর্ষণ কোণ। তো এই দুইটা সংজ্ঞা তোমরা কাইন্ডলি মনে রাখবা, কারণ ক বা ক্ষয়ের জন্য চলে আসতেই পারে। একটা ঘর্ষণ গুণাঙ্ক এবং আরেকটা হলো ঘর্ষণ কোণ। এরপরে আমাদের ছোট্ট একটা বেসিক আছে, লাস্ট টাইপের যদি আমি একটা বেসিক তোমাদেরকে চিন্তা করাই। ধরা যাক তোমরা সবাই একটু যদি মনোযোগ দাও, ধরো আমি তোমাদেরকে বললাম যে দেখো আমার কাছে এখানে একটা গ্রাউন্ড সারফেস আছে, এবং এই গ্রাউন্ড সারফেসে আমি কোনো একটা বস্তু রাখলাম। সিম্পল, সব আগের মতো, বস্তুর ভর নিচের দিকে এমজি অ্যাজ অলওয়েজ, এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর হবে নিউটনের থার্ড ল অনুযায়ী। আমরা এটা বললাম এফ এর যে ভ্যালু সেটা হচ্ছে মূলত 8 নিউটন। আমি ধরে নিলাম 8 নিউটন দিছি, আমি নিজে বাহির থেকে 8 নিউটন দিছি, এবং একই সাথে এই যে ফ্রিকশন ফোর্স বিপরীত দিকে এফ। এখন কথা হলো ভাইয়া, এফ তো দুই ধরনের হয়। তোমরা যেহেতু এতদিন পড়াশোনা করছো, একটা জিনিস হয়তো তোমরা অনেক জায়গায় দেখছো যে ভাইয়া কোনো কোনো জায়গায় এফ অফ এস লেখা হয়, কোনো কোনো জায়গায় এফ অফ কে লেখা হয়। সহজ কথায় ভাইয়া, এফ অফ এস মানে হলো স্ট্যাটিক ফ্রিকশন, এস অফ এ মানে কি, এফ অফ এস মানে হলো স্ট্যাটিক ফ্রিকশন মানে হলো স্থিতি ঘর্ষণ, এবং এফ অফ কে মানে হলো কাইনেটিক ফ্রিকশন মানে হলো গতীয় ঘর্ষণ। ভাইয়া কোনটা মানে কি? সহজ কথায় কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় কোনো একটা সারফেসে থাকে, তখন ওই সারফেসের সাথে তো অবশ্যই ওই বস্তুটা স্টিল একটা ঘর্ষণ আছে। কারণ আমরা যদি আণুবীক্ষণিক যন্ত্রে দেখি, দেখবো আমাদের প্রত্যেকটা সূক্ষ্ম আমাদের যে টেবিল হোক বা গ্রাউন্ড সারফেস হোক সব এরকম, আর যে বস্তুটাও থাকে সেই বস্তুটা লাস্ট সারফেসটাও মোটামুটি এরকম। তার মানে খাঁজ কাটা এরকম কিছু জিনিস আমরা বলতে পারি। তাহলে সহজ কথায় এই যে জিনিসটাই আছে, যে যখন কোনো একটা বস্তু চলা শুরু করে নাই, কোনো একটা সারফেসের উপর আছে, যেমন তুমি যে ফোনটা নিয়ে এখন ক্লাস করতেছো, তোমার ফোনটা টেবিলের উপর আছে, স্টিল টেবিলের সাথে তোমার ফোনের একটা স্ট্যাটিক ফ্রিকশন আছে। এবং মনে রাখতে হবে তোমাদের, একটা বস্তু ঠিক তখনই চলতে শুরু করতে পারবে যখন আমরা তাকে বাহির থেকে, তাই স্ট্যাটিক ফ্রিকশন থেকে বেশি পরিমাণ ফোর্স প্রয়োগ করব, তখনই ওই বস্তুটা কেবল চলতে শুরু করতে পারবে। তাহলে আমি কি বললাম, আমার কাছে একটা বস্তু আছে, সেই বস্তুটা টেবিলের উপর আছে, ধরা যাক আমাদের টেবিলের স্থিতি ঘর্ষণ সেটা 8 নিউটন। তাহলে আমি যদি বাহির থেকে 8 নিউটন ফোর্স তারে প্রয়োগ করি, তাহলে বস্তুটা চলা শুরু করবে না, চলা শুরুর অতি উপক্রম হবে। আর যখন আমি বস্তুটাতে 9 নিউটন ফোর্স প্রয়োগ করব, তখনই বস্তুটা চলা শুরু করবে। তাহলে আমার ভাইয়া কথাটা কি? তাহলে সহজ কথা হইল, আমি 8 নিউটন ফোর্স প্রয়োগ করলাম, ধরা যাক আমি তোমাকেও বলে দিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনটা হলো 8 নিউটন। স্ট্যাটিক ফ্রিকশন, সরি একটু কাইন্ডলি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তাহলে আমি তোমাকে বলে দিলাম, ধরো আমার কাছে যে স্ট্যাটিক ফ্রিকশনটা আছে, এই স্ট্যাটিক ফ্রিকশনটা 8 নিউটন। খুবই ভালো কথা, তুমি বল প্রয়োগও করছো 8 নিউটন, তার মানে আসলে কি হইলো বলো তো? তার মানে বস্তুটা চলার উপক্রম হইলো। এখন তুমি 8 নিউটন থেকে বস্তুটারে বাড়ায় বাড়ায় 9 নিউটন বল প্রয়োগ করলা, বস্তুটা চলা শুরু করলো। তুমি এবার 10 নিউটন বল প্রয়োগ করলা, বস্তুটা আরো দ্রুত চলতেছে।
তাহলে একটা কথা কি তোমরা কাইন্ডলি আমারে বলতে পারো, সেটা হলো আচ্ছা ভাই আমি এবার 8 নিউটন ফোর্স প্রয়োগ করব না, আমি এবার 7 নিউটন ফোর্স প্রয়োগ করব। তাহলে আমি এবার যে ফোর্সটা প্রয়োগ করলাম সেই ফোর্সটা হলো মূলত 7 নিউটন, 7 নিউটন। আর যে স্ট্যাটিক ফ্রিকশন আছে বিপরীত দিকে কাজ করতেছে সেই স্ট্যাটিক ফ্রিকশনটা হলো 8 নিউটন। তাহলে তো ভাইয়া সামনের দিকে কাজ করতেছে, তাহলে তো আমরা সবাই মূলত ভেক্টর পড়ে আসছি, সামনের দিকে কাজ করতেছে 7 নিউটন, বিপরীত দিকে এই যে বস্তুটা বিপরীত দিকে কাজ করতেছে 8 নিউটন। ভাইয়া বস্তু তো পিছনের দিকে চলে যাওয়ার কথা, বস্তুর যে গতি সেটা তো পিছনের দিকে হওয়ার কথা, তাহলে বস্তুটা কেন পিছনের দিকে যাইতেছে না? একটা কোশ্চেন আসে না তোমাদের মনে? যে আমি বুঝলাম ভাইয়া আপনি বলছেন আমাদের যে টেবিল আছে সেই টেবিলের স্থিতি ঘর্ষণটা হচ্ছে 8 নিউটন, আমি 9 নিউটন ফোর্স প্রয়োগ করলে বস্তুটা চলা শুরু করে, তাহলে আমি বস্তুটা 7 নিউটন ফোর্স প্রয়োগ করলে তো বস্তুটা পিছনে যাওয়ার কথা, তাহলে বস্তুটা কেন পিছনে যাইতেছে না বলো তো? এটার কারণটা কি, কেন বস্তুটা পিছনে যাইতেছে না? এই সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে তোমাদের যে বস্তুটা কেন পেছনে যাইতেছে না? এটার একমাত্র কারণ হলো আমাদের লব্ধি ফোর্স। তোমরা অবশ্যই যেটা মনে রাখবা, এইটার একমাত্র কারণ হলো লব্ধি ফোর্স। লব্ধি ফোর্স মানে তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে যাচ্ছি? সহজ কথায় তোমরা খালি এইটুক মনে রাখবা, যেমন আমাদের এই সারফেসে বস্তুটাকে যখন আমি 7 নিউটন ফোর্স প্রয়োগ করছি তখন পিছনের দিকে স্ট্যাটিক ফ্রিকশনটাও হয়ে গেছে 7 নিউটন। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া আপনারা বলেন স্ট্যাটিক ফ্রিকশনটা 8 নিউটন। হ্যাঁ স্ট্যাটিক ফ্রিকশন 8 নিউটন, তবে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হলো 8 নিউটন, ম্যাক্সিমাম। এটারে আমরা কি বলি ম্যাক্সিমাম ভ্যালু, মানে স্ট্যাটিক ফ্রিকশনটা সর্বোচ্চ 8 নিউটন, এর বেশি সে হইতে পারবে না। স্ট্যাটিক ফ্রিকশনটা 0 থেকে 8 নিউটন, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই যে কোনোটাই হইতে পারে। তাই আমি যখন 7 নিউটন ফোর্স প্রয়োগ করতেছি তখন স্ট্যাটিক ফ্রিকশনটা কেবল 7 নিউটনই কাজ করতেছে। বড় ডিস্টার্ব করতেছে। তাহলে আমরা কি বললাম, যখন যখন আমি সামনের দিকে 7 নিউটন ফোর্স প্রয়োগ করতেছি, যখন আমি সামনের দিকে 7 নিউটন ফোর্স প্রয়োগ করতেছি তখন কিন্তু আমাদের 7 নিউটনটাই কাজ করতেছে স্ট্যাটিক ফ্রিকশন। যখন আমি 6 নিউটন ফোর্স প্রয়োগ করতেছি তখন কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনটা 6 নিউটনই কাজ করতেছে। অর্থাৎ যখন আমি 8 নিউটন ফোর্স প্রয়োগ করব তখন স্ট্যাটিক ফ্রিকশনটা তার চূড়ান্ত সীমায় পৌঁছাবে, তখন স্ট্যাটিক ফ্রিকশনটা 8 নিউটনই কাজ করবে। অর্থাৎ এইটারে আমি কি বলতে পারি জানো, সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশন। আর সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশনটা এখানে 8 নিউটন হিসাবে ছিল। তার মানে এইটাই হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা বেসিক তোমাদের আর কি। এই বেসিকটা মূলত আমরা দিয়ে বা এই বেসিকটা কাজে লাগিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারবো ইনশাল্লাহ। তো এখান থেকে পাওয়ার জন্য মূলত আমাদের এর পরে যে টাইপটা আছে সেটা হলো, আমরা অনেক কথা বলছি তোমাদেরকে, আমি অনেক মোটামুটি হালকার উপর বেসিক দিছি। এই বেসিকগুলো যদি মোটামুটি কেউ বুঝে খুবই ভালো। তবে এখন থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট যে কথাবার্তা টাইপিং ম্যাথ, সেই টাইপের জিনিসপত্র, সেই টাইপের জিনিসপত্রগুলো শুরু করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো টাইপ 1। যদিও এখানে আরও বেশ কিছু বেসিক ছিল, বাট আমার কাছে এখন মনে হইতেছে যে আমরা টাইপের মাধ্যমে যদি সেগুলো বুঝতে চাই তাহলে সেগুলো আরও ইজি হবে। তো এখান থেকে মোটামুটি 7 থেকে 8টা টাইপ আছে, টাইপ বুঝলেই তুমি ম্যাথ পারবা, কারণ জাস্ট তুমি টাইপটা বসাবা, টাইপটা করবা, ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালুটা বসায় ফেলবা। তো সর্বপ্রথম টাইপ 1-এ যেটা আছে সেটা হলো সমতল অথবা আনুভূমিকের সমান্তরালে টানা অথবা ঠেলা। সমতল অথবা আমরা বলতে পারি আনুভূমিকের সমান্তরালে টানা বা ঠেলা। ভাইয়া তোমরা কিন্তু এইটুক মনে রাখবা, টানা এক জিনিস, ঠেলা এক জিনিস, তাই এইটারে কেউ গরমিল করে ফালায়ও না। টানাটা এক জিনিস হবে, ঠেলা এক জিনিস হবে। আচ্ছা, সমতল অথবা আনুভূমিকের সমান্তরালে টানা বা ঠেলা, এটা হচ্ছে সব থেকে বলা যায় নর্মাল কেস।
নর্মাল কেস কীরকম, এইটা দিয়েই মূলত সবাই তোমাদের যত ভাইয়ারা আছে বা তোমাদের যত টিচাররা আছে সবাই মূলত এই কনসেপ্টটা দিয়েই বোঝানো শুরু করে আমাদের ঘর্ষণ বা ফ্রিকশন। আমিও যখন তোমাদের মতো পড়ছি এটা তখন এরকম বা এইটা দিয়েই একেবারে শুরু করছি, তো আমিও তোমাদেরকে এটা দিয়ে শুরু করতেছি। কীরকম দেখো, এই বস্তুটার ভর যদি হয় এম, খাড়া নিচের দিকে কাজ করবে হলো এমজি। ওকে ভাইয়া ভালো, যেহেতু ভাইয়া নিউটনের থার্ড ল অনুযায়ী একেবারে বক্সের সাথে লম্বভাবে বা বস্তুর সাথে লম্বভাবে, কার সাথে আবার বলতেছি, নট বস্তুর সাথে লম্বভাবে, কার সাথে লম্বভাবে, বস্তুর সাথে লম্বভাবে কি কাজ করবে, বস্তুর সাথে লম্বভাবে কাজ করবে হলো আর। মনে রাখবা এই যে এমজিটা তোমরা লিখছো না ভাইয়া, সেই এমজি সবসময় কাজ করে খাড়া নিচের দিকে, বস্তু উল্টানো থাক ঘুরানো থাক যেভাবে মন চায় সেভাবে থাক, বস্তুর ভর সবসময় কাজ করে খাড়া নিচের দিকে। আর এই যে উলম্বিক প্রতিক্রিয়া বলটা আছে এইটা সবসময় কাজ করবে হলো তল অথবা যে বস্তু আছে তার সাথে লম্বভাবে, তল অথবা বস্তু যে আছে তার সাথে লম্বভাবে। যদিও সামনে আমরা আরো ভালো করে দেখব। তো এবং একই সাথে আমি বাহির থেকে একটা এফ বল প্রয়োগ করলাম এবং বিপরীত দিকে আমরা এখান থেকে কি ফালাইতেছি, বিপরীত দিকে ধরা যাক এই বস্তুটা এফ ফ্রিকশনে আছে। কোন ফ্রিকশনে আছে, এফ। দুইটা ফ্রিকশনে থাকতে পারে। বস্তুটা যখন স্থির অবস্থায় আছে মানে বস্তুটা গতিশীল না, তখন তার উপরে কাজ করতেছে স্ট্যাটিক ফ্রিকশন। আর যখনই বস্তুটা গতিশীল হয়ে যাবে তখনই তার উপরে কাজ করবে কাইনেটিক ফ্রিকশন। তোমাদের এখান থেকে আমি দুইটা কথা বলতে চাই, ফ্রিকশন দুই ধরনের, স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, যদিও বলে আসছি। এইটুক মনে রাখতে হবে যখন বস্তুটা স্থির অবস্থায় আছে তখন ফ্রিকশন হলো এফ অফ এস, আর যখন বস্তুটা চলা শুরু করবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাই তোমরা ম্যাথের সময় মনে রাখবা, বস্তু স্থির অবস্থায় বলা থাকলে এফ অফ এস বসাবো, বস্তু যখন গতিশীল অবস্থায় বলবে তখন এফ অফ কে বসাবো। এটা হচ্ছে মোটামুটি সিম্পল বেসিক। আচ্ছা, তাহলে তোমরা এখন আমাদেরকে বলো যে বস্তুটা স্থিতি, বস্তুটা স্থিতি অবস্থায় আছে মানে বস্তুটা এখনো গতিশীল না, বস্তুটা স্থিতি। আরেকটা হলো বস্তুটা গতি বা সহজ কথায় গতিও বা বস্তুটা চলমান। এখানে কিন্তু আর সমান এমজি, এইটুকু আমরা সবাই বলতে পারি, আর সমান এমজি এইটুক বলাই যায়। এবং সব থেকে ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, সেটা কি তোমাদের মনে আছে, সেটা হলো এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। এই জিনিসটা, এই জিনিসটা সর্বদাই সত্য। যখন আমি তোমাদেরকে ঘর্ষণ কোণ পড়াইছিলাম, এই যে দেখো, যখন আমি তোমাদেরকে ঘর্ষণ গুণাঙ্ক পড়াইছিলাম, ঘর্ষণ কোণ বলছিলাম, তখন কি বলছিলাম, এফ সমান সমান মিউ ইন্টু আর, সর্বদাই সত্য। এই জিনিসটাই আমাদের লাগবে, এই সর্বদাই সত্যটা যদি তুমি বুঝতে পারো তুমি আর কিচ্ছুতে ভুল করবে না ইনশাল্লাহ। তাহলে এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। আচ্ছা, তাহলে ভাইয়া বলো তো এফ বলতে আমরা কি বুঝতেছি, এফ অফ এস বুঝতেছি। যেহেতু বস্তুটা এখন স্থির অবস্থায় আছে, যে স্থিতি, যেহেতু বস্তুটা স্থিতি অবস্থায় আছে তাহলে এফ এর জায়গায় আমরা বসায় দিতে পারি এফ অফ এস। খুবই ভালো কথা ভাইয়া। মিউ এর জায়গায় আমরা বসায় দিতে পারি মিউ অফ এস, যেহেতু যেহেতু মিউও দুইটা। কেন ভাইয়া মিউ দুইটা, মিউকে আমরা বলি গুণাঙ্ক। মিউ মানে কি, মিউ মানে হলো কোনো একটা গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। আমরা পড়ছি না ভাইয়া, ওই যে ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা, মিউটা হলো ঘর্ষণ গুণাঙ্ক আর এফটা হলো ঘর্ষণ বল। এফটা কি হবে ভাইয়া, এফটা হবে হলো ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে যেহেতু এফ অফ এস আছে তাহলে মিউ অফ এস আছে, যখন এখানে এফ অফ কে বসবে তখন এখানে মিউ অফ কে বসবে। আর আর এর জায়গায় কি বসাবো, আর সমান এমজি, তাই সিম্পলি আর এর জায়গায় আমরা এমজি বসায় দিতে পারি। এইচ, তাহলে এটা থেকেও কিন্তু সিম্পল একটা এমসিকিউ চলে আসতে পারে। ভালো কথা। এখন যখন বস্তুটা গতি অবস্থায় আছে তখন কি হবে, ভাইয়া তোমরা খুব সিম্পলভাবেই তো চিন্তা করতে পারো, বস্তুটারে আমি টানতেছি মানে কি, বস্তুটারে ফোর্স প্রয়োগ করতেছি মানে বস্তুটা এইদিকে যাবে, কখনো বিপরীত দিকে যাবে না। তাহলে রেজাল্টেন্স অনুযায়ী এফটা অবশ্যই আমাদের হলো বেশি। আর এফ এর বিপরীত দিকে এফকে বাধা দিতেছে কে, বস্তুটা কিন্তু এখন চলতেছে, আবার বলতেছি ভাই বস্তুটা চলতেছে, চলার অবস্থায় পিছনের দিকে কাজ করতেছে কে, এফ অফ এস না এফ অফ কে, এফ অফ কে, যেহেতু বস্তুটা এখন চলতেছে। এই দুইটা মিলে একটা লব্ধি বল সৃষ্টি করছে, আর লব্ধি বলের সূত্র হলো এম এ। তাহলে নিউটনের যে সূত্র, নিউটন বলে দিছিল কোনো একটা বস্তুর ওপর যতগুলো ফোর্স ক্রিয়া করবে সামেশন অফ এফ, এটা হবে হচ্ছে এম এ ইন্টু এ এর সমান। নিউটন থেকে আমরা এটা নিয়ে আসছি। সামেশন অফ এফ মানে এখানে যতগুলো ফোর্স ক্রিয়া করতেছে, আমাদের এই ফ্রি বডি ডায়াগ্রামে ফোর্স ক্রিয়া করতেছে দুইটা, ইজ ইকুয়াল টু কিসের সমান, নিউটনের সূত্র অনুযায়ী এম এর সমান। ভালো কথা। এখন এফ এর জায়গায় আমরা কি বসাইতে পারি, কিছুই বসাইতে পারবো না, কারণ এফটা আমার কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো বা 20 নিউটন বল প্রয়োগ করছো, সেটা তোমার কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। তাহলে এফ এর জায়গায় এফ থাকবে। আর এফ অফ কে মানে কি, এই যে এফ সমান মিউ ইন্টু আর, তাহলে এফ অফ কে এর জায়গায় আমরা বসাবো মিউ অফ কে ইন্টু আর। এটা কিসের সমান, এটা হচ্ছে মূলত এম এর সমান।
আর লাস্টের লাইনে আমরা লিখে দিব এফ এর জায়গায় এফ থাকবে, কারণ এফটা চেঞ্জ করার কিছু নাই। মিউ অফ কে এটাও দিয়ে দেওয়া থাকবে, কিন্তু আর দিয়ে দেওয়া থাকবে না। আর এর বদলে কি লিখতে পারি, তাকায় দেখেন ভাইয়ারা, আর এর বদলে আমি এমজি লিখতে পারি। এটা হলো এম এর সমান। এই হলো বেসিক। তাহলে এই ম্যাথের জন্য টানা বা ঠেলা এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এটার আমি টানি বা এটার আমি ঠেলি, তাহলে এটার আমি টানি বা এটার আমি ঠেলি, খুব বেশি ডিফারেন্স কিছু হবে না। তাই এইটার জন্য যদি আমার বলে সমতলে আনুভূমিকের সমান্তরালে টানা অথবা ঠেলা, আমি এইটাই ব্যবহার করবো। জাস্ট যখন বলবে যে এইটারে আমি কি করতেছি, এটারে সিম্পলি আমি ঠেলতেছি, ঠেললে কি হবে, ফোর্সটা এদিকে এদিক বরাবর ক্রিয়া করবে, আর এদিক বরাবর ক্রিয়া করলেও সেম জিনিসটা মূলত মাঝখান দিয়ে এদিক দিয়ে আসলে বের হয়ে যাবে। তাই এই ম্যাথের জন্য সমতলে অথবা আনুভূমিকের সমান্তরালে টানা বা ঠেলাটা সেম কেস হিসাবে কাজ করবে, কিন্তু সব জায়গায় কিন্তু ভাই সেম কেস হিসাবে কাজ করবে না। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইপ 2। তাহলে ভাইয়ারা টাইপ 2 তে কি আছে, টাইপ 2 তে আছে হলো সমতল অথবা আনুভূমিকের সাথে আলফা কোণের টানা। সমতল অথবা আনুভূমিকের সাথে আলফা কোণের টানা। তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা কখনোই এই যে টপিক নিউটনিয়ান মেকানিক্সের এই যে টপিক, এইটা কখনো তোমরা মিস দিও না। তোমাদের জন্য যদি আমি সূক্ষ্ম কিছু কথা বলি, সহজ কথা হয় কিছু কথা যদি বলি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিতেছো তাদের জন্য কিছু কিছু চ্যাপ্টার মূলত ছেড়ে দেওয়াটা পাপ। যেমন তোমাদের ডাইনামিক্স বা গতিবিদ্যা, স্ট্যাটিক বা স্থিতিবিদ্যা, এরকম নিউটনিয়ান মেকানিক্স, এই চ্যাপ্টারগুলো তোমরা কখনোই ছেড়ে দিতে পারবে না। আর তার উপরে যারা সিভিল নিয়ে পড়তে চাও তারা তো চলতেই পারবে না এই কয়টা চ্যাপ্টার ছাড়া, কারণ তোমাদের মূলত পড়াশোনা করতেই হবে এই চ্যাপ্টার নিয়ে। কেন? কারণ তোমরা কি কখনো দেখছো কোনো একটা বিল্ডিং দৌড় দিছে বা কোনো একটা বিল্ডিং লাফ দিছে? তাহলে তোমরা তো কোনো কিছু গতি নিয়ে কাজ করতেছো না, তোমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করতেছো, কোনো একটা অবস্থায় কোনো একটা বস্তুর উপর মোট কতগুলো ফোর্স কাজ করতেছে, তার উপর কেমন মোমেন্ট কাজ করতেছে, এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবা। তো এই কারণে তোমাদের জন্য এই চ্যাপ্টারটা বেশ বেশ ইম্পর্টেন্ট। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো এই চ্যাপ্টারটা খুবই খুবই মানে বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা টাইপ 2 তে ফেরত আসি। তাহলে টাইপ 2 হলো সমতল অথবা আনুভূমিকের সাথে আলফা কোণে টানা। তো সহজ কথা, আমি যদি এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই যে সিম্পলি আমার সাথে সবাই একটা টান দিবা। এই যে বস্তু দেখো, আমাকে বলছে সমতল অথবা আনুভূমিক, আমি এঁকে ফেলাইছি। বস্তুর ভর এমজি, এমজি কাজ করে খাড়া নিচের দিকে, অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা কাজ করে যেখানে বস্তু আছে সেই বস্তুর সাথে লম্বভাবে। ওকে ওকে। এবং একই সাথে আমি বলতেই পারি এই যে এখান থেকে আমি যে বস্তুটা আছে সেটারে আমি কি করতেছি, টানতেছি। এই যে দেখো ভাইয়া টানতেছি, কি বলে টানতেছি, এফ বলে টানতেছি। আচ্ছা, মনে রাখবা এই যে একটা ব্যাকাতে ব্যাকা কাহিনী হয়ে গেছে না, ব্যাকা কাহিনী হয়ে গেছে মানে ঝামেলা। আরেকটা জিনিস আমরা দিতে মিস করছি, সেটা হলো আলফা। তাহলে এই যে দেখো ভাইয়া, এই যে আনুভূমিকের সাথে আমি এটারে আলফা কোণে টানতেছি। তাহলে আমি এটারে কি কোণে টানতেছি আনুভূমিকের সাথে, সিম্পলি আমি এটারে আনুভূমিকের সাথে আলফা কোণে টানতেছি। এখন যখনই কোনো কিছু বেকা তেরা হয়ে গেছে, মনে রাখবা ভাইয়া এক সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো কোনো কিছুরে আমরা দুইটা পোর্শন ছাড়া নিব না কোনো জায়গায়। সেটারে যতগুলো ফোর্স আছে সবগুলারে আমি এক্স অক্ষ বরাবর নিব, আর ওয়াই অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে সেগুলারে আমি ওয়াই অক্ষ বরাবর নিব। অর্থাৎ আমি বলতে চাই, যদি আমাদের এরকম কিছু ফোর্স থাকে, এটারে আমরা উপাংশে বিভক্ত করব। উপাংশে কিভাবে বিভক্ত করতে পারি, ধরা যাক এটা হলো থিটা আর এটা হলো এফ। তখন এক্স অক্ষ বরাবর কি কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে হলো এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে হলো এফ সাইন থিটা। তাহলে এভাবে করলে আমি কি করতে পারি, একটা বেকা তেরা বললে খুব ইজিলি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর নিতে পারি। সর্বদা আমরা এই কাজটাই করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর নিব। এ বাদে আমরা আর কিছু করব না, কেননা এর বাদে করতে গেলে আমাদের মূলত একটু মোটামুটি প্রবলেম ফেস করতে হবে। তাই সবসময় আমরা এই ছোট 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 কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স মনে রাখতে পারি। তাহলে এটারে আমি সিম্পলি যদি উপাংশে বিভক্ত করি, তাহলে এটারে আমি কি বলতে পারি, এফ কজ আলফা। আর ভাইয়া এটারে আমি কি বলতে পারি, এফ সাইন আলফা। আমি কিন্তু চাইলে খুব বড় করে আঁকতে পারতাম, আমি কেন ছোট ছোট করে আঁকতেছি জানো, তার একমাত্র কারণ হলো তোমাকেও খাতায় ছোট ছোট করে আঁকতে হবে। ছোট ছোট করে তুমি কিভাবে আঁকতে পারো এখান থেকে মোটামুটি শিখে নাও, তুমি খাতায় খুব বেশি বড় জায়গা পাবা না আঁকার জন্য। তো যাই হোক, আর পিছনের দিকে যেন কে কাজ করতেছে ভাইয়া, পেছনের দিকে, পেছনের দিকে কাজ করতেছে হলো আমাদের ফ্রিকশন। কোন ফ্রিকশন,
কাইনেটিক ফ্রিকশন যে কোনো একটা ফ্রিকশন হবে, হয় কাইনেটিক না হলে স্ট্যাটিক। স্থিতি অবস্থায় কাইনেটিক, স্থিতি অবস্থায় স্ট্যাটিক, গতি অবস্থায় কাইনেটিক। এই হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ডান। ফ্রি বডি ডায়াগ্রাম ডান হওয়ার পর আমরা কি বলবো ভাইয়া, একটা হলো স্থিতি, মানে যদি কোশ্চেনে আমাদের বলে দেওয়া থাকে বস্তুটা স্থির অবস্থায় আছে, এটা হচ্ছে স্থিতি। আরেকটারে আমরা বলতে পারি গতীয়, যদি কোশ্চেনে বলে বস্তুটা গতীয় অবস্থায় আছে। এবং এগুলা করার আগে আমরা একটা কাজ করে নিব, সেটা হলো মিউ ইজ ইকুয়াল টু কি বলছিলাম, তাহলে মিউ ইজ ইকুয়াল টু না এফ ইজ ইকুয়াল টু মিউ আর। তাহলে আগের কনসেপ্ট কিছুক্ষণ আগেই যেটা দেখাইলাম, সর্বদা এটা সত্য। তাহলে এটা কি কি লেখা যায়, মিউ ইন্টু আর কিসের সমান, এফ। এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, এইটা সর্বদাই সত্য। তাহলে এখান থেকে এফ সমান সমান মিউ ইন্টু আর, এইটা আমরা আগে বসায় রাখলাম। এখন যখন কোনো একটা বস্তু স্থিতি অবস্থায় আছে, ভাই চিন্তা করো যে এখানে আর আর এমজি, এটা তো একেবারে সমান, আর ইজ ইকুয়াল টু এমজি। কেননা এখান থেকে বস্তুর এমজির কারণে রিয়াকশন ফোর্স আরটার উৎপত্তি হইতেছে। তাহলে অতএব যখন বস্তুটা স্থিতি অবস্থায় আছে তখন আমি বসাবো এফ অফ এস, স্ট্যাটিক ফ্রিকশন। তখন আমি মিউ এর জায়গায় বসাবো মিউ অফ এস, তাহলে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর আর এর জায়গায় বসাই দিব এমজি, শেষ। তাহলে যখন আমাদের স্থিতি বলবে তখন আমরা এই সূত্র বসায় ক্যালকুলেশন করব। আর যখন ভাই আমাদের গতিও বলবে, নিউটনের তৃতীয় সূত্র। দেখো এক্স অক্ষ বরাবর কে কাজ করতেছে বলো তো। এখানে যে আমাদের একটা সূক্ষ্ম ভুল হয়েছে ভাই, তোমরা কি এটা বুঝতে পারতেছো কি সূক্ষ্ম ভুল? কারণ আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর কয়টা ফোর্স আছে, এখানে কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর মোট ফোর্স সংখ্যা, ইয়াস, এইখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর শুধু আর নাই, এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর ফোর্স আছে মূলত তিনটা ফোর্স, নট দুইটা ফোর্স। তাহলে এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর ফোর্স আছে কয়টা, এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর ফোর্স আছে হচ্ছে তিনটা। যেমন দেখো ওয়াই অক্ষ বরাবর আর এর সাথে এফ সাইন আলফা আছে, এই যে আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু এম জি, এই যে কনসেপ্ট, এটা এই যে ভাইয়া কনসেপ্ট। তাহলে আর এর সাথে এফ সাইন আলফা, উপরের দিকে তাকায় যদি দেখো ডিরেকশন আর এবং এফ সাইন আলফার সেম দিকে, আর নিচের দিকে এমজি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আর এবং এফ সাইন আলফার সামেশনটা এমজিকে প্রশমন করে। সহজ কথায় আর এবং এফ সাইন আলফার যোগফলটারে প্রশমন করে এমজি। এই কারণে আমরা বলতেছি আর প্লাস এফ সাইন আলফা এটা এমজি এর সমান। তাহলে তারপরে আমরা কি লিখতে পারি ভাই, ওই যে আগের কনসেপ্ট। তারপরে আমরা মূলত স্থিতি অবস্থায় এফ এর জায়গায় লিখবো হচ্ছে এফ অফ এস, মিউ এর জায়গায় লিখবো হলো মিউ অফ এস, আর আর এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এমজি মাইনাস এফ সাইন আলফা। কি লিখে ফেলাবো ভাইয়া, তাহলে এই যে এফ সাইন আলফা। তাহলে তোমরা কি মোটামুটি সবাই ভাই বেসিকটা বুঝতে পারছো? এই হলো মোটামুটি আমাদের বেসিক। তাহলে আর প্লাস এফ সাইন আলফাটা হলো এমজি এর সমান। তাহলে এবং একই সাথে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে এফ অফ এস সমান মিউ অফ এস ইন্টু আর, আর আরটারে আমি কি লিখতে পারি, এমজি মাইনাস এফ সাইন আলফা, ডান। আর এরপরে যখন আমার গতি এর কথা বলবে ভাইয়া, ওই যে নিউটনের তৃতীয় সূত্র, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে এফ কজ আলফা, এটাই বস্তুটারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতেছে। বিপরীত দিকে কাজ করতেছে কি, যখন বস্তুটা গতিশীল অবস্থায় আছে তখন কাজ করতেছে হলো কাইনেটিক ফ্রিকশন, এবং একই সাথে এইটা মিলে সামেশন লব্ধি বল এম এ সৃষ্টি করছে। তাহলে আমি এখান থেকে আবার বলতে পারি এফ কজ আলফা যেটা আছে সে তার মতো আছে, এফ অফ কে জায়গায় লেখা যায় হলো মিউ অফ কে ইন্টু আর, আর এখান থেকে আমরা বলতে পারি এম এ। তখন সিম্পল হিসাব নিকাশে আবার আমরা বলতে পারি এফ কজ আলফা যেটা আছে সে তার মতো আছে, তাহলে মিউ অফ কেটাও তার মতো আছে, যেহেতু যেগুলোর ভ্যালু দিয়ে দেওয়া থাকবে। আর এর বদলে কি লিখতে পারি, আর এর বদলে আমরা লিখতে পারি হলো এমজি মাইনাস এফ সাইন আলফা, এটা হলো এম এর সমান। তাহলে কোশ্চেনে আমাদের বাকি সব কিছুই দেওয়া থাকবে। অনেক সময় তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে বস্তুটা সমবেগে চলে, তাহলে যদি বস্তু সমবেগে চলে তাহলে এ ইকুয়াল টু জিরো। তাহলে যখন বলবে বস্তুটা সমবেগে চলতেছে তখন ত্বরণ জিরো, আর যখন আমাদের মোটামুটি ত্বরণ জিরো তখন আমাদের এই পুরা পোর্শনটা সিম্পলি কত হয়ে যাবে, এই পুরা পোর্শনটা সিম্পলি জিরো হয়ে যাবে। কখন এই পুরা পোর্শনটা সিম্পলি জিরো হয়ে যাবে, যখন আমাদের বলবে ত্বরণ জিরো, আর যখন ত্বরণ জিরো হবে তখন সিম্পলি ভাই আমাদের এই পুরা পোর্শনটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সিম্পল। তাহলে এটাই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক। তারপরে আমি বলতে পারি হলো টাইপ থ্রি না, এটা হলো মূলত টাইপ টু যেটা ছিল সেই টাইপ টু এর মধ্যে এক নাম্বার পার্ট, অর্থাৎ টাইপ টু এর মধ্যে আমাদের দুইটা পার্ট আছে। এখন টাইপ টু এর যে সেকেন্ড পার্টটা আছে,
আমি এখন তোমাদের সাথে টাইপ 2 এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। টাইপ 2 এর সেকেন্ড পার্টটা কি? টাইপ 2 এর সেকেন্ড পার্টটা হলো সমতল অথবা আনুভূমিকের সাথে আলফা কোণের ঠেলা। সমতল অথবা আনুভূমিকের সাথে আলফা কোণে ঠেলা। সমতল অথবা আনুভূমিকের সাথে আলফা কোণের ঠেলা। তাহলে ফার্স্টেরটা ছিল হচ্ছে আলফা কোণের টানা, আর এবার হলো আলফা কোণের ঠেলা, মানে এটাই হচ্ছে একটা সেকেন্ড পার্ট বলা যায়। তো এটা আমরা কিভাবে কি করতে পারি ভাই? ধরো সুন্দর করে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রামের এখানে আমরা একটা বস্তু দিব, যেই বস্তুর ভর কাজ করবে এমজি খাড়া নিচের দিকে, বস্তুটার অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর। একটু যদি আমি বড় করে আঁকি, হালকা একটু, চিত্র আঁকার সময় তোমরা অ্যাকচুয়ালি চিত্রটা যতটুকু বড় করে আঁকতে পারবা তত তোমাদের জন্য সুবিধা। যদিও তোমরা বড় করে আঁকার সুযোগ থাকবে না, বাট যতটা বড় করে আঁকতে পারো, কারণ বড় করে আঁকলে যেটা হবে, তুমি ফ্রি বডি ডায়াগ্রামটা ছবি কেমন কি আঁকছো, কোথায় কি দিছো, এটা বুঝতে তোমার বেশ সুবিধা হবে। তো এটা হলো এই যে এম, এটা হলো বস্তুর ভর এমজি, খাড়া নিচের দিকে, অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর যেটা, সেটা সর্বদা কাজ করে কোথায়? সর্বদা কাজ করে হলো তলের সাথে লম্বভাবে। এখন আমি বস্তুটারে কি করছি? বস্তুটারে ধরা যাক আমি ঠেলতেছি। এই যে দেখো, বস্তুটারে এরকম কোনো একটা পোর্শন থেকে একেবারে মাঝ বরাবর কি করলাম, ছবিটা সুন্দর করে এঁকে দিই। এখানে মনে করো বস্তুর সমস্ত ভর পুঞ্জীভূত। এই যে এখান থেকে কেউ একটা ফোর্স প্রয়োগ করতেছে, কি ফোর্স? এফ ফোর্স। এবং ফোর্সটা কেমন? আনুভূমিকের সাথে ঠেলতেছে। তাহলে তুমি তোমার দিক থেকে চিন্তা করো ভাইয়া, এটাই কি আসলে ঠেলা না? তুমি কি কখনো কোনো বস্তুকে সামনে থেকে ঠেলতে পারো? কখনো কোনো একটা বস্তুকে অবশ্যই পিছন দিক থেকে ঠেলতে হয়, আর কখনো কোনো একটা বস্তুকে অবশ্যই সামনের দিক থেকে টানতে হয়। তাহলে যখন টানা বলবে তখন আমি সামনের দিক উপরের দিকে চিহ্ন দিব, মানে আমি বস্তুকে টানতেছি। চিন্তা করতে পারো তুমি কোনো একটা বক্সকে নিতেছো এবং বক্সটা তোমার পিছনে, তুমি বাহুবলীর মতো পিছন দিক থেকে বক্সটাকে টান দিয়ে নিতেছো, আর যখন তুমি ঠেলতেছো তখন বক্স তোমার সামনে, তুমি পিছে, তুমি বক্সটাকে উপরের দিক থেকে পুশ করে নিয়ে টানতেছো। তো এই ডায়াগ্রামটাতেই আরেকটু যদি আমি সিম্পলিফাই করি, কিভাবে ভাইয়া? এই যে দেখো, তাহলে বক্সটা এর মধ্য দিয়ে গিয়ে ফোর্সটা কাজ করবে হলো এই দিক বরাবর, তখন একান্তর কোণ অনুযায়ী এইটা আলফা দেখে একান্তর কোণ অনুযায়ী হয়ে যাবে এটাও আলফা। তখন এই দুইটা পোর্শনে আমি কি করতে বলছিলাম ভাইয়া? সিম্পল হিসাব হচ্ছে সবসময় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ বিভক্ত করা। তখন এই যে উপাংশ এটা হয়ে যাবে হলো এফ কজ আলফা, আর এই যে উপাংশটা এটা হয়ে যাবে হলো সর্বদা এফ সাইন আলফা। তাহলে উপাংশে বিভক্ত করলেই মোটামুটি খেলা শেষ। আর পেছনের দিকে কাজ করতেছে হলো ফ্রিকশন। কোন ফ্রিকশন? এনি ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন থাকতে পারে অথবা স্ট্যাটিক ফ্রিকশন থাকতে পারে। তাহলে আমার এবার একই কাহিনী, একটা হলো স্থিতি, আরেকটা হলো গতীয়। তাহলে যখন বস্তুটা, এবং একই সাথে আমি সূত্রটা যদি লিখে রাখি ভাইয়া, তাহলে সেই সূত্রটা ছিল হলো এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। কি জানি বলছিলাম এই সূত্রটা? এই সূত্রটা সর্বদাই মূলত সত্য। তাহলে এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর যদি হয়, তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের জন্য আমি কি বলতে পারি? বস্তুটা যখন স্থির হয়ে আছে তখন আর আর এমজিটা সমান। আবার বস্তুটা যখন স্থির হয়ে আছে তখন অবশ্যই আরেকটা জিনিস সমান, সেটা কি? সেটা হলো এফ অফ এস। এফ অফ এস মানে স্ট্যাটিক ফ্রিকশন, আর এফ কজ আলফা এটাও সমান। এক্স অক্ষ বরাবর যত উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর যত উপাংশ আছে, এরা সবাই সমান। অ্যাজ ওয়েল অ্যাজ এই ম্যাথের জন্য কিন্তু এটা সত্য। যখন বস্তুটা স্থির হয়ে আছে, তাহলে স্থির হয়ে থাকলে কিন্তু এটা তো সত্য বটেই, বস্তুটা স্থির হয়ে থাকলে কিন্তু অবশ্যই এফ অফ এস স্ট্যাটিক ফ্রিকশন আর এফ কজ আলফাটা অবশ্যই সমান হয়ে যাবে। এই দুইটা সমান হয়ে আছে, এক্স অক্ষ বরাবর সব বলের সামেশন সমান হইতে হবে, ওয়াই অক্ষ বরাবর সব বলের সামেশন সমান হইতে হবে। আবার গতীয় সময় এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর
সামেশনটা কি হইতে হবে, এম এর সমান হইতে হবে, ওয়াই অক্ষ বরাবর সামেশনটা এম এর সমান হইতে হবে। তাহলে মোটামুটি এটাই, যেহেতু আমাদের বস্তুগুলো এক্স অক্ষ বরাবর চলে, হিসাব করে দেখো ভাইয়া টাইপ টুতে বস্তুটা এক্স অক্ষ বরাবর চলতেছিল, তাই আমি ওয়াই অক্ষ নিয়ে চিন্তিত না, আমি সবসময় চিন্তিত কি নিয়ে, এক্স অক্ষ নিয়ে। কারণ আমি যখন বস্তুটা যখন গতিশীল তখন তো ভাইয়া বস্তুটা এই দিক বরাবরই গতিশীল, তাই না? বস্তুটা তো আর আকাশে উঠতেছে না যে আমি ওয়াই অক্ষ নিয়ে চিন্তিত হব না, আমার শুধু এক্স অক্ষ নিয়ে চিন্তিত করতে হবে। কিন্তু যখন আমরা কিছুক্ষণ পর দেখব যে যখন একটা হেলানো তলে বস্তুটাকে আমরা টানি তখন তার এক্স অক্ষ বরাবর সরণ হয়, ওয়াই অক্ষ বরাবরও সরণ হয়, তখন আমাদের হিসাব নিকাশ দুইটা অ্যাক্সিস বরাবর নিতে হয়। তো আমরা এইগুলো মাথায় রাখতে হবে, ফ্রি বডি ডায়াগ্রামে আমাদের বুঝতে হবে, চিন্তা করতে হবে বস্তুটা কোন দিকে যাচ্ছে। সেম স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যে এখানে কি জানি সমান, তাহলে এখান থেকে আর হলো এফ জি এর সমান এবং এফ অফ এস স্ট্যাটিক ফ্রিকশন হলো এফ কজ আলফা এর সমান, সমান দেখেই বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে আমি যেন এখান থেকে কি বলতে পারি, তাহলে আর এর দিকে একটু তাকাই, ধরা যাক আমি আরটারে এখানে নিয়ে আসছি, এখন আর এর জায়গায় আর থাকুক, এফ অফ এস এর জায়গায় এফ অফ এস থাকুক, মিউ এর জায়গায় মিউ অফ এস থাকুক, আর এখানে আর এর জায়গায় আমরা কি লিখে দিতে পারি ভাইয়া, আর এখানে কিসের সমান, এই যে দেখছো বারবার একটা ভুল, সেটা কি আর কিন্তু এখানে এম জি এর সাথে আরেকটা সামেশন আছে, সেটা কি এফ সাইন আলফা, মানে আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন আলফা। অর্থাৎ আমি যদি আর এর দিকে তাকাই, নিচের দিকে কাজ করতেছে এম জি প্লাস এফ সাইন আলফা, আর উপরের দিকে কাজ করতেছে আর, এই আরটা এম জি প্লাস এফ সাইন আলফাটারে প্রশমিত করে দিতেছে, শেষ, ইজি। আর এক্স অক্ষ বরাবর কেবলমাত্র ডান দিকে আছে এফ কজ আলফা, বাম দিকে আছে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, তাহলে আর সমান এম জি প্লাস এফ সাইন আলফা যদি হয়, তাহলে এফ সমান সমান মিউ আর, তাহলে এফ অফ এস সমান মিউ অফ এস ইন্টু আর, আর এর জায়গায় সিম্পলি আমরা কি বসাই দিব জানি, এম জি প্লাস এফ সাইন আলফা। কেন আটটারে আমরা এত ঘ্যাচাং ঘ্যাচাং করলাম জানো, কারণ আর এর ভ্যালু আমাদের দেওয়া থাকবে না কোশ্চেনে, আমাদের এফ অফ এসও দেওয়া থাকবে না, মিউ অফ এস দেওয়া থাকবে, এম দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে, সেখান থেকে আমার এফ অফ এস বের করতে হবে। তাহলে সেখান থেকে আমি যখন এফ অফ এসটা পাবো, এই এফ অফ এস ব্যবহার করে আমার বাকি ভ্যালুগুলো বের করতে হবে। এই কারণে মোটামুটি আমরা তো কম্প্যাক্টলি করলাম, ঠিক আছে। তারপরে মোটামুটি এই যে দেখো গতি ও ঘর্ষণ গুণাঙ্কের বেলায় বস্তুটা যেহেতু এক্স অক্ষ বরাবর চলমান, তাই আমি বলতে পারি যে এফ কজ আলফাটা অবশ্যই বিগার। বিপরীত দিকে কাজ করবে কি, এফ অফ এস না এফ অফ কে, অবশ্যই এফ অফ কে, কাইনেটিক ফ্রিকশন, এবং এরা মিলে একটা লব্ধি বল সৃষ্টি করবে এম এ। নিউটনের তৃতীয় সূত্র সামেশন অফ এফ সমান সমান এম এ। যদি এখন আমরা আবার এখান থেকে কি বলতে পারি, কাইনেটিক ফ্রিকশনটা কোশ্চেনে দেওয়া থাকবে না, বের করতে হবে। কাইনেটিক ফ্রিকশনটা বের করার সময় এফ অফ কে ইজ ইকুয়াল টু মিউ অফ কে ইন্টু কি ব্যবহার করব, আর, আর এর জায়গায় জানি আবার কি ব্যবহার করব, ওই যে মিউ অফ কে ওর মতো আছে, তাহলে আর এর জায়গায় আমরা ব্যবহার করব হলো এম জি প্লাস এফ সাইন আলফা। আর কখনো যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে বস্তুটা সমবেগে চলতেছে, সমবেগে চললে সিম্পলি আমরা এর ভ্যালু জিরো বসায় দিব। তো মোটামুটি আজকে আমরা কিছু বেসিক দেখলাম, কিছু বেসিক সহ টাইপ 1 এবং 2 শেষ করলাম। তোমরা মূলত টাইপ 7 থেকে টাইপ 8, হয়তো টাইপ 8 আমার ঠিক জানা নেই এখন, টাইপ 8 হওয়ার কথা বা টাইপ 7টা হওয়ার কথা, এরকম 7টা টাইপ আছে। তো সব থেকে মজার বিষয় হলো এখানে আলাদা করে কোনো ম্যাথ শিখতে হয় না, যারা টাইপে ভালো, এই টাইপগুলো যারা ভালোভাবে শিখছে তারা এই ম্যাথগুলো খুবই খুবই ইজিলি পারবে। তার কারণ তুমি টাইপ বুঝলে তুমি খালি টাইপের মধ্যে মানগুলো বসায় দিলেই হবে। তো বাকি যে টাইপগুলো আছে ইনশাল্লাহ এর পরের দিন আমরা শেষ করে ফেলাবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন এই ক্লাসটা করবা তখন অবশ্যই 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 যাতে তোমরা খাতা কলম নিয়ে বসো। তো মোটামুটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। সালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ।